শুরু করি তাহলে 3 নাম্বার। দেখো, শীটের 3 নাম্বার যেটা বলা হয়েছে খেয়াল করি। ইয়োর ফাদার কমিটেড টু প্রেজেন্ট ইউ এ কার অন ইউর গ্রাজুয়েশন আফটার 7 ইয়ার্স ফ্রম নাও। তোমার বাবা তোমাকে প্রমিস ওয়াদা করছে এখন থেকে 7 বছর পরে একটা গাড়ি কিনে দিবে তোমাকে। দ্য কার উইল কস্ট টাকা 35 লাখ অ্যাট দ্যাট টাইম। ওই সময় অর্থাৎ 7 বছর পরে গাড়িটার দাম হবে 35 লাখ টাকা। ইয়োর ফাদার ইজ প্ল্যানিং টু অ্যাকুমুলেটেড দ্য ফান্ড বাই ডিপোজিট অ্যানুয়াল equal amount of money in the bank account bearing 13% ইন্টারেস্ট। বাবা এই জমানোর উদ্দেশ্যে একটা পরিকল্পনা গ্রহণ করলো। পরিকল্পনাটা হলো সে একটা বিশেষ তহবিলে টাকা জমাবে ব্যাংকে। ব্যাংক যে তহবিলে সুদ প্রদান করবে 13%। পরবর্তীতে বলছে, হাউ মাচ শুড ইউর ফাদার ডিপোজিট ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। তোমার বাবা ওই ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা জমা দিবে, এটা একটা কথা বলছে। আরেকটা বলা হয়েছে, ইফ দ্য ডিপোজিট শুড বি মেড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। যদি এই ডিপোজিটটা অর্থাৎ এই জমার পরিমাণটা মেয়াদ শেষে অর্থাৎ শেষে যদি পরিশোধ জমা করে তাহলে কি হবে, তার বলছে দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট, তাহলে জমার পরিমাণ কত। এখন আমাদের এই অঙ্কটা থেকে দেখতে হবে আমি কি জমাটা বারবার দিচ্ছি না একবার জমা দিচ্ছি। এই অঙ্কে আমাদের বলছে 7 বছর পরে আমাদেরকে একটা গাড়ি উপহার দিবে, তখন এই গাড়িটা ক্রয় করতে লাগবে 35 লাখ টাকা। তাই আমার কাছে টাকা জমানোর জন্য 7 বছর এখনো সময় আছে। যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল সময় আছে টাকা জমার জন্য, তাহলে আমি ভবিষ্যতের জন্য টাকা এখন থেকে জমাবো, এই জন্য এটা ফিউচার ভ্যালুর অঙ্ক। দ্বিতীয়ত, আমি যদি টাকা জমাই বছর বছর এই টাকা জমানোর উপরে ব্যাংক সুদ দিবে 13%। ব্যাংক সুদ দিবে 13%। তারপরে বলা হয়েছে যদি আমরা এই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে জমাই, তাহলে বলছে ইফ দ্য ডিপোজিট শুড বি মেড এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড এন্ড দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট, তাহলে জমার পরিমাণ কত। তাহলে আজকে আমরা জমা দিব, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে কত টাকা ব্যাংকে জমা হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। চলেন তাহলে আমরা শুরু করলাম 3 নাম্বার অঙ্ক। গিভেন এফবি, যেহেতু টাকাটা আমাদের ভবিষ্যতে লাগবে তাহলে এটা হলো ফিউচার ভ্যালু। এই হলো 35 লাখ। আই, সুদের হার 13%। 13% কে ভাঙালে 0.13। আমাদের কাছে টাকাটা জমানোর জন্য 7 ইয়ার সময় আছে। যেহেতু টাকাটা শুরুতে জমা দিবে না, বলে দিছে শেষে জমা দিবে, তাহলে বুঝবো প্রতি বছর শেষে জমা দিবে। আর বছর বছর যেহেতু জমা দিবে তাহলে ইনস্টলমেন্টের অঙ্ক, ফিউচার ভ্যালুর ইনস্টলমেন্টের সূত্র ব্যবহার করব। তাহলে আমরা লিখব উইনো এফ ভি সমান এ ডিভাইডেড আই 1 + আই ফিউচার ভ্যালু, তো ফিউচার ভ্যালুর সূত্র লিখব 1 + আই পাওয়ার এন -1। এখন এই এফ বি দেওয়া আছে 35 লাখ, এর মান 13, মানে এ বের হবে, আই এর মান 13, এখানেও 13 লিখবো। পাওয়ার হলো 7 বছর আয়ুষ্কাল 10। পরবর্তীতে আমরা যেটা কাজ করব এই অংশটা একবারে করব। দু একটা অঙ্কের ক্যালকুলেশন দেখাই, বাকি আর দেখাবো না। 35 লাখটা 13 দ্বারা গুণ। তো প্রথমে 35 লাখ 0.13 দ্বারা গুণ, গুণ করার পরে এটা আসছে 4,55,000। আর এই অংশটা একবারে করে ফেলবো। 1 + 1 3 পাওয়ার 7 অ্যান্সার করে -1। তাহলে এটার অ্যান্সার আসে হলো -1 দেওয়ার পরে 1.13 পাওয়ার 7 -1। এটা করার অ্যান্সার আসে হলো 1.35
526, পরের লাইনটায় আমরা এ রাইখা ভাগ করে নিব 4,55,000, আর নিচে ভাগ করে 1.3526। সুতরাং এ সমান এটা অ্যান্সার। 4,55,000 ভাগ 1.3526, এটার অ্যান্সার আসে 3,36,389 টাকা, প্রায় অ্যাপ্রক্স, প্রায়। অর্থাৎ আমরা 7 বছর, প্রত্যেক বছরে 3,36,000 টাকা করে যদি ব্যাংকে জমা রাখি, তাহলে আমাদের 7 বছরে 35 লাখ টাকা জমা হয়ে যাবে। যেহেতু আমি টাকাটা জমাবো, তাই আমরা এটা ফিউচার ভ্যালুর অঙ্ক। আমি ক্লাসে এটা উঠানো হইলে আমাকে বইলেন। হয়েছে স্যার। চলেন আমরা সামনের দিকে যাই। এই অঙ্কের ভিতরে বোঝেন না এমন কিছু আছে? কারো কোশ্চেন আছে? বলা হয়েছে তোমার বাবা আজকে আইসা মনে না করো স্যার, তোমাকে বুঝেছি। বললো। আচ্ছা, মনে করো বাবা এসে আজকে জিজ্ঞেস করল, বললো যে তোমাকে আমি 7 বছর পরে একটা গাড়ি উপহার দিতে চাই। গাড়িটার দাম 35 লাখ। তুমি যেহেতু ফিনান্স করতেছো, তুমি আমাকে হিসাব করে বলো, আমি বছরের শেষে একবার করে তোমার জন্য টাকা জমাবো ব্যাংকে। তাহলে ব্যাংক আমাকে বলছে 13% সুদ দিবে। তুমি আমাকে হিসাব করে বলো, আমি ব্যাংকে কত টাকা প্রত্যেক বছরে জমা রাখবো। তাহলে তুমি যদি পারো তাহলে বের করে দিতে পারবা, বলবা কত জমাবেন। আমার জন্য 35 লাখ জমাবেন। ব্যাংক আপনাকে অফার করছে কত পার্সেন্ট সুদ? 13% সুদ। কয় বছরে টাকাটা জমাইতে চান? 4 বছর, 7 বছরে জমাইতে চান। তাহলে আমি ফিউচার ভ্যালুর, যেহেতু বছর বছর জমাইতে চাই, ফিউচার ভ্যালুর বছর বছরের অ্যানুইটিজের সূত্র বসাই দিব, ইনস্টলমেন্টের সূত্র বসাই দিলে অ্যান্সার চলে আসবে। এখন এটা ইন্ডিং এর সূত্র বসানোর কারণ হলো, এটা তো বিগিনিং বলে নাই। যেহেতু বিগিনিং বলে নাই, তাহলে এটা ইন্ডিং বলে দিছে, ইন্ড অফ দ্য পিরিয়ড, এই কারণে ইন্ডিং। তাহলে আমরা হিসাব করে দেখলাম, বাবাকে বলবো আপনি প্রত্যেক বছর যদি 3,36,389 টাকা করে ব্যাংকে রাখেন, 7 বছরে সুদ সহ জমে এটা 35 লাখ টাকা হবে। তখন আপনি 7 বছর পরে টাকাটা তুলে করতে পারবেন। দেখেন, পরবর্তীতে 4 নাম্বার অঙ্ক, আমি এই টাইপের অঙ্ক কিন্তু বেশি করাবো না। 4 নাম্বারটা করানোর পরে সিমিলার টাইপের অঙ্ক আর করাবো না। আচ্ছা, দেখেন 4-এ কি বলছে, ইউর ব্রাদার কমিটেড টু প্রেজেন্ট অন ইউর পার্সোনাল কম্পিউটার অন ইউর গ্রাজুয়েশন আফটার 5 ইয়ার্স ফ্রম নাও। এটাও তো মনে হয় বুঝছেন যে ফিউচারে সে যা আপনাকে একটা পার্সোনাল কম্পিউটার উপহার দিবে। তা প্রশ্নে বলছে তোমার ব্রাদার, তোমার ভাই, বড় ভাই মনে করো, ইউর এল্ডার ব্রাদার কমিটেড, তোমাকে ওয়াদা করছে টু প্রেজেন্ট এ পার্সোনাল কম্পিউটার। তোমার পার্সোনাল কার, এটা কার দিচ্ছে? এত কম টাকা গাড়ি কেমনে কিনবো? আচ্ছা যাই হোক, পার্সোনাল কার, মনে করেন অঙ্কটা ডলারের, একটা পার্সোনাল গাড়ি দিবে তোমাকে। আর বলা হয়েছে আফটার গ্রাজুয়েশন অর 5 ইয়ার্স আফটার ফ্রম নাও, এখন থেকে 5 বছর পরে যখন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে দিবে। তারপরে কি বলছে, দ্য কার উইল কস্ট এর টাকা 80,000 টাকা এট দ্যাট টাইম। ওই সময় অর্থাৎ 5 বছর পরে গাড়িটা কিনতে 80,000 টাকা লাগবে। দ্যাটস মিন মনে করেন $80,000 লাগবে। এই টাকাটা সে কিভাবে জমাবে? তাহলে যেহেতু আমার কাছে সময় আছে জমানোর, পসিবল একটা অপরচুনিটি আছে, তাহলে তো আমি ঋণের কথা ভাববো না, আমি টাকা জমাবো। তাহলে আমি এখন জমাবো কিভাবে, সেটা সম্পর্কে আমাদের বলছে যে ইয়োর ব্রাদার ইজ প্ল্যানিং, তোমার ভাইয়ের পরিকল্পনা হলো টু অ্যাকুমুলেটেড, জমাবে দ্য ফান্ড বাই ডিপোজিট ইকুয়াল অ্যামাউন্ট অফ দ্য মানি ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট বিয়ারিং 8% ইন্টারেস্ট। একদম সেম আগের অঙ্কটার মতো, 8% সুদে সে টাকাটা জমাতে দাও। হাউ মাচ শুড ইউর ব্রাদার ডিপোজিট ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, তোমার ভাই ব্যাংকে কত টাকা করে জমাবে? ইফ দ্য ডিপোজিট শুড বি মেড ইয়ারলি, যদি ডিপোজিটটা অর্থাৎ সে যে জমাটা দেয় ইয়ারলি বছরে একবার, মান্থলি মাসে একবার,
বায়ো মান্থলি 2 মাস অন্তর অন্তর, 2 মাস পর পর একবার, আরেকবার বলছে কোয়ার্টারলি 3 মাস পর পর একবার। মানে একাধিক ভাবে একটা অপশন রাখছে, এটা খুঁজে বের করে কোনটা ভালো হয় তার জন্য সে সে ওই ওই সুযোগটা সে গ্রহণ করবে। তাহলে এইটা শিখলে আমরা ইয়ারলি, মান্থলি, কোয়ার্টারলি, বায়ো মান্থলি সবগুলাই শিখতে পারবো। তাহলে দেখেন এটাও ফিউচার ভ্যালুর অঙ্ক। কারণ ভাই আজকে আইসা পড়ার টেবিলে বসছো, আইসা বলছে তোমাকে একটা গাড়ি উপহার দিব, তবে তোমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে, তুমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো, তোমার যখন এমবিএ কমপ্লিট হবে আজ থেকে 5 বছর পরে তোমাকে একটা গাড়ি কিনে দিব, তখন $80,000 দিয়ে গাড়িটা কিনে দিব। আমাদের দেশে টাকার হিসাবে, তো টাকার হিসাবে থাকুক, সমস্যা নাই। এটা এনসিএ কত নাম্বার? এনসিএ 4। এটা আমাদের শীটের 4 নাম্বার অঙ্ক। দেখেন তাহলে আমরা একটু লিখি। এই অঙ্কটার ক্যালকুলেশন আর করব না, সূত্র বসাবো, ক্যালকুলেশন আপনারা করবেন। আমরা লিখবো ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু সমান হলো 80,000 টাকা। আচ্ছা, সুদের হার। আই সমান আমাদের প্রশ্নে বলে দিয়েছে আমরা যে অ্যাকাউন্টে টাকা রাখবো তার উপরে 8% সুদ। তাহলে আমরা 8%কে ভাঙাইলে 0.08। কয় বছর পরে টাকা জমা দিবে? সেটা হলো 5 ইয়ার্স। 5 বছর পরে টাকা জমা দিবে। এখন জমাটা শুরুতে দিবে না শেষে দিবে সে সম্পর্কে কিন্তু অঙ্কে আলোকপাত করেনি। যেহেতু শুরু শেষ বলেনি, আমাদের উচিত শেষ ধরে অঙ্ক করা। তাহলে এখানে তিনটা যেহেতু আমি রোমান চিহ্ন ব্যবহার করলাম, প্রথমটা এনুয়ালি। প্রথমটা কি বলছে? এনুয়ালি বা ইয়ারলি। ইয়ারলি ডিপোজিট প্রথম, এটা অনেক রকমের অঙ্ক, এই কারণে আমি একটু লিখে করাচ্ছি। ইয়ারলি ডিপোজিট, উই নো, এফ ভি সমান A/I। এটার মানটা বসায় দিব। আই এর মান 0.8। কয় বছর পরে? 5 বছর পরে। এখন এটার সমাধান তোমরা বের করে নিও, আমি আর এটুকু করব না, শুধু এটা গুণ করে বসাই দিব, বাকিটুকু তোমরা নিজেরা করবা। 80,000 ইন্টু 0.08, এটা 6,400। পরের লাইনে এ সমান উপরে হবে 6,400, আর এই মানটা নিচে হবে, আর ক্যালকুলেশন তারপরে তোমরা করবা। আচ্ছা, এটাও আরেকটা করাই। 1.08 পাওয়ার 5 -1, এটার অ্যান্সার আসে 0. অর্থাৎ এইখানে 0.4693। আরেকটা করাই দিলাম 0.4693। সুতরাং এ সমান, এটাকে ভাঙলে অ্যান্সার চলে আসবে 6,200 ভাগ 0.4693। অর্থাৎ আমাদেরকে ভাইকে 13,637 টাকা করে ব্যাংকে জমা দিতে হবে বছরে। 13,637 টাকা করে ব্যাংকে জমা দিবে 5 বছরে। এই টাকাটা 5 তেরং 65,000, আর বাকি টাকা সুদ সমেত আমাদের 80,000 টাকা হয়ে যাবে। আচ্ছা, এটা হইলো। সেকেন্ড যেটা বিষয়টা বলছে সেটা বলছে মান্থলি। তাহলে আমি 2 নাম্বার হিসাবে লিখলাম মান্থলি। মান্থলি ডিপোজিট সূত্র সেমই লিখবো, কোনো চেঞ্জ করব না। এফ ভি সমান A/I, 1 + I পাওয়ার n -1। সূত্র পরিবর্তন করলাম না হেয়ার, তাহলে অঙ্ক করতে সহজ হয়। হেয়ার এম সমান, মান্থলি বললে এম এর মান 12 হয়, এটা মনে রাখবা। টাইমস 12 টাইমস, মান্থলি হলে এম এর মান হয় 12। এম এর কাজটাকে, এম এর কাজ হলো আই কে ভাগ করে দেয়া। তাহলে 0.08 ভাগ 12, এটা করার পরে অ্যান্সার আসে 0.0067। আর এন কে গুণ করা, এন সমান 5 × 12, তাহলে এটার অ্যান্সার 5 × 12 = 60।
অর্থাৎ মাসে একবার টাকা জমা রাখলে 5 বছরে 60 বার ব্যাংকে যে টাকা টাকা জমা রাখতে হবে। এখন ক্যালকুলেশনটা নিজেরা করবা, আমি শুধু মানটা বসাই দেবো এখান থেকে। আমরা জানি ফিউচার ভ্যালু আমাদের লাগবে 80,000, তাহলে ফিউচার ভ্যালু 80,000 লিখলাম। এ 0.0067, আর এই ক্যালকুলেশনটা করব 0.0067। আর এই অংশের মানটা কত? এই অংশের মানটা হলো 60 - 1। তো এদিকে সরাই নেই। আই সমান, এটা হলো 60, 60 - 1। এখন বাকি সমাধান তোমরা করে নিও। এটা পরেরটা বলা হয়েছে মান্থলি, পরেরটা বলছে হলো বায়ো মান্থলি, পরেরটা হলো কোয়ার্টারলি। আচ্ছা, বায়ো মান্থলি হইলে আমাদের এম এর মান পরিবর্তন হবে। বায়ো মানে 2 মাস পর পর, 2 মাস পর পর যদি টাকা জমা দেই বছরে 6 বার জমা দিব। তাহলে 3 আর 4 তোমাদের হোমওয়ার্ক, HW বায়ো মান্থলি। বায়ো মান্থলি হইলে মনে রাখো এম এর মান হইব 6, 6 টাইম। আর কোয়ার্টারলি, কোয়ার্টারলি যদি হয় তাহলে এম এর মান হবে 4, কোয়ার্টারলি হইলে এম এর মান 4। এখন তোমরা আবার 2 বার করবা স্যার, জি। এখানে ইন্টারেস্টটা কিভাবে বের করছে ভাগ করে? মানে এটা যে করলাম এটা, জি স্যার। এই যে সুদের হারটা কয় পার্সেন্ট ছিল এটা না, 8% ছিল না? জি স্যার। 8% ছিল, এটাকে আমরা 12 দ্বারা ভাগ করে ফেলছি, বুঝছো? কি করছি দেখো, 0.08 ভাগ 12, এটার অ্যান্সার চলে আসছে 0.0067। তোমার ক্যালকুলেটরে করো তো, দেখো আসে কিনা। কারো কিন্তু পাওয়ার আসতে পারে। আচ্ছা, আমি পাওয়ারের মোডে বানাইনি, কমপ্লেক্স। তোমরা একটু খেয়াল করো, কারো ক্যালকুলেটর এমন হতে পারে, দেখো 0.08 ভাগ 12, 0.08 ভাগ 12, এটা করার পরে কারো ক্যালকুলেটরে এমন হইতে পারে 6.66666666, এরপরে -03 ইনভার্স থাকতে পারে। এরকম কি জি কারো স্যার, আসছে আমার নাকি দেখো। এরকমই আসছে যে। আচ্ছা, তাহলে এরকম আসলে এটা ভাঙায় নিবা। হ্যাঁ, এটা ভাঙানোর অনেকগুলো পদ্ধতি আছে। আচ্ছা, আমি একটু এদিকে নিচে লিখি যাতে দেখতে পাও। মনে করো এরকম আসছে, সবাই যারা যারা ক্লাসে আসছো সবাই একটু এই জিনিসটা ভাঙায় দেখো। যদি কখনো ক্যালকুলেটরে দেখো এরকম আসছে, হ্যাঁ এরকম আসছে, মাইনাস দিয়া এত আসছে, তখন কি করবা জানো? তোমরা একটা বাটন দেখো, আমার সাথে একটু ক্যালকুলেশন করো, দেখো এভাবে লিখো 0.08 ভাগ 12, এবারে সমান দাও। সমান দিলে এই অ্যান্সারটা আসছে। এনটা আসলে এটা ক্যালকুলেশন করার অনেক, এটা ভাঙানোর অনেক সিস্টেম আছে, তার মধ্যে একটা সহজ সিস্টেম হলো এরকম। দেখো এখানে একটা শিফট বাটন আছে, শিফট, আর এই নিচে একটা ইএনজি বাটন আছে, ইএনজি রিকলের সাথে, এই রিকলের সাথে একটা ইএনজি বাটন আছে, তোমরা কি দেখছো? ইএনজি বাটন পাইছো, ইএনজি ব্র্যাকেটের সাথে, শিফট ইএনজি এই বাটনে জি প্রেস স্যার। করবা 2 বার। একবার করলা আবার একবার করবা শিফট ইএনজি, বুঝছো? আরেকবার করবা শিফট ইএনজি, তাহলে ভাঙায় যাবে। জি স্যার। দেখো এখন ভাঙা গেছে, জি হয়েছে। গেছে নাকি? আচ্ছা, এটা ছাড়া আরো একটা ভাবে পদ্ধতি আছে, সেটা একটু শিখো। দেখো আবার ক্যালকুলেটর একটু লেখো 0.08 ভাগ 12, তাহলে আবার দেখো অ্যান্সারটা ওই রকম আসছে। যারা আছো জি তারা স্যার। একটু খেয়াল করো, জি মিথিলা স্যার। আনিকা তোমরা একটু দেখো এরকম আসলো। যদি তোমাদের আসে, এটা না আসার পদ্ধতিও আমি ক্যালকুলেটর বানাই দিতে পারবো, আমি ওটাও শিখাচ্ছি। যেহেতু একবার আসছে, তোমাকে মুড চেঞ্জ করার পদ্ধতিটা আমি শিখাই দিতেছি। আচ্ছা, এটা আসলো, এখন কি করবা? স্রেফ একটা সংখ্যা যোগ করবা, +1, বা তুমি যদি পাস করো, যে কোন সংখ্যা যোগ করে সমান দাও। সমান দিলে দেখবে অ্যান্সারটা এমন হয়ে গেছে 1.00666667। ওমা, কই লিখলাম? জি স্যার। 1.00666667 এমন হয়েছে। এই যে ওয়ানটা যোগ করছিলে, এই ওয়ানটা বাদ, তাহলে দেখো মানটা এসে পড়ছে। তার মানে পাওয়ার ভাঙারের এটা একটা পদ্ধতি। তাহলে পাওয়ার ভাঙারের 2টা পদ্ধতি আমরা শিখলাম, আমরা আজকে 3টা পদ্ধতি, যেহেতু সব আর্টসে এটা পাওয়ার। বুঝলাম না, একটু আরেকবার বলবেন? কত নাম্বার, মানে এই সেকেন্ড পদ্ধতিটা? আহ,
আচ্ছা, প্রথম পদ্ধতিটা কি বুঝছো, শিফট ইএনজি দিয়ে? জি স্যার, এটা বুঝছি। আচ্ছা, তাহলে এটা কেমনে করছি আমি আবার একটু বুঝাই। 0.08 ভাগ 12, এটা করার পরে তোমাদের ক্যালকুলেটারে কি এটা আসছে? 0.66666 -03, এটা কি আসছে সবার ক্যালকুলেটারে? যদি সবার এসে থাকে তাহলে আমি ভাঙানোটা একবারে প্রপার শিখাই ফেলি, যে কোনো অঙ্কে যাতে তোমরা পারো। তাই এটা ভাঙানোর প্রথম মেথড, মেথড 1, কি করবা, এই যে সংখ্যাটা আসলো 0.08 ভাগ 12, এটাকে কি করব, শিফট ইএনজি, আবার শিফট ইএনজি দুইবার প্রেস করার পরেই দেখবে অ্যান্সারটা ভাঙা গেছে। তাহলে এটা কেমনে করলাম, শিফট SHIFT, শিফট ইএনজি, আবার আমরা দিব SHIFT, শিফট ইএনজি, অর্থাৎ যতবার না আসবে দেখবা দুইবার দেওয়ার পরেই না ভাঙা গেছে। শিফট বাটন, আবার ইএনজি বাটন, আবার শিফট বাটন, আবার ইএনজি বাটন, এগুলো সব হলো বাটন। এখন দুইবার দিবা, একবার শিফট ইএনজি আবার শিফট ইএনজি, দুইবার দেওয়ার পরে, হ্যাঁ, এটা ভাইঙা হয়ে যাইব 0.0000666667, এরকম আসবো। তাহলে মানটা ভাঙা হইলো। একটা পদ্ধতি আমরা শিখলাম। চলো এটার আমরা সেকেন্ড পদ্ধতিটা শিখি। আমাদের টোটাল যতগুলো পদ্ধতি আছে সেটা আমরা একবারে শিখে ফেলি, তাহলে আর সামনের কোনো অঙ্কে শিখাইতে হবে না। আচ্ছা, মেথড 1 এর কারো কোশ্চেন আছে বলো তো? মেথড 1 কি বুঝছো কিভাবে ভাঙাইতে হয়? স্যার জি বুঝছি। স্যার। আচ্ছা, তাহলে জি শিফট স্যার, বুঝতে ইএনজি পারছি। করে তুমি বারবার শিফট ইএনজি দিবা, ভাঙা যাবে। সেকেন্ড মেথড, মেথড 2, কিভাবে, কোনো একটা সংখ্যা যোগ করে, সংখ্যাটা কত যোগ করবে এটা তোমার ইচ্ছা। তাহলে আমরা কি করব, 0.8 ভাগ 12, এটা করার পরে অ্যান্সার আসতে হইলে এইটা। এখন কি করব, কোনো একটা সংখ্যা, কোনো একটা ডিজিট, সিঙ্গেল একটা ডিজিট যোগ করব। সেটা 1 যোগ করি, 2 যোগ করি, 3 যোগ করি, 4 যোগ করি, এটা তোমার ইচ্ছা। আচ্ছা, আমি 1ই করলাম, তাহলে +1, +1 দিলে, অর্থাৎ এখানে কি করব, +1 দিব, +1 দিয়া ইকুয়াল বাটন দিব, +1 দিয়ে ইকুয়াল, +1, মনে রাখো প্লাস বাটন আর 1 বাটন এগুলো সব বাটন। প্লাস বাটন প্রেস করবা, 1 বাটন প্রেস করবা, সমান বাটন প্রেস করবা, তাহলে দেখবে অ্যান্সার এরকম আসছে 1.00666667। এখন আমি যদি 1 যোগ করছিলাম তাহলে এই 1টা বাদ দিয়ে দিব, তাহলে আমি কত লিখবো, 0.00666676। দেখো ওই মানটা চলে আসছে। এখন এই দশমিকের আগে যে জিরো, এটা দিলেও চলে না দিলেও চলে। এখন এটা কি বুঝছো? এখন তুমি যদি কও, স্যার আমি 1 যোগ করতে চাই না, আমি 5 যোগ করতে চাই, তাহলে কি সম্ভব? হ্যাঁ, 5 যোগ করলেও সম্ভব, বুঝাইতে পারছি? অর্থাৎ যেটা যোগ করবো এটা বাদ দিয়ে দিবা। তাহলে যদি আমি 5 যোগ করি এমন হবে, দেখো 0.8 ভাগ 12, অ্যান্সারটা আসলো +5। ওই যে 5 যোগ করছি, 5 বাদ দিয়ে বাকি সংখ্যা লিখবো। এখন দেখো দ্বিতীয় মেথডটা তোমরা বুঝছো কিনা। জি স্যার, এখন বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা চলো আমরা মেথড 3 শিখি, একবারে শিখবো জীবনের জন্য, আর শিখতে হবে না। মেথড 3 এর মধ্যে যেটা তোমার সবচেয়ে সহজ মনে হবে তুমি ওইটা করবা। আচ্ছা, মেথড 3, মেথড 3 কিভাবে, সেটা হলো ক্যালকুলেটর ব্যবহার না কইরা। দেখো ক্যালকুলেটর ব্যবহার না কইরা আমরা কি করছি, 0.8 কে এত দ্বারা ভাগ করার পরে এই মানটা আসছে, তাহলে এখানে দেখো পাওয়ারটা কত, মাইনাস কত, কত -0.3 না, জি স্যার। -0.3। এখন এটা -0.3, -0.4, -0.2, যা ইচ্ছা তাই হোক। এরকম যদি হয় তাহলে জিরোর পরে কয়টা সংখ্যা, 3, জিরোর পরে ডিজিটটা কত, 3। তাহলে তুমি কি করবে জানো, তিনটা শূন্য দিবা, তিনটা শূন্য দিবা, দিয়া এই সংখ্যাটা লিখা লাইবা, 6666666 সংখ্যাটা লিখবা। এখন প্রথম সংখ্যার পরে দশমিক দিবা, তাহলে অ্যান্সার আয়া পড়ছে। এটা ক্যালকুলেটর ব্যবহার ছাড়া, মানে ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে চাও না। তাহলে এখন যদি এমন হয়, একটু খেয়াল করো, মনে করো এমন আসলো 2.2366752 -0.4, -0.4 আসলো। তাহলে আমি কেমনে ভাঙাবো ক্যালকুলেটর ছাড়া, কত, কি লিখবো, জিরোর পরে 4, তাহলে 4টা শূন্য লিখবো, 1 2 3 4, 4টা শূন্য, তারপরে এই সংখ্যাগুলো লিখে দিব, 2263752
টু। এখানে কয় সংখ্যার পরে দশমিক? একটা। তাহলে প্রথম শূন্যর পরে একটা দশমিক দিবা, অ্যান্সার আইসা পড়বো। আমি কি বুঝাইতে পারছি 3 নাম্বার মেথডটা ক্যালকুলেটর ছাড়া? তার সংখ্যা জি যত স্যার। থাকবে ততটা শূন্য দিব। অতটা শূন্য দিবা, প্রথম সংখ্যার পরে দশমিক দিবা। ঠিক আছে। আচ্ছা, এইটা একটা পদ্ধতি। তার মানে এটা ভাঙানোর পদ্ধতি হলো 3টা। আর এটা ছাড়া আর একটা সিস্টেম আছে, মানে ক্যালকুলেটরটারে তোমার নিজের মতো বানাই নিবা। সেটা আমি একটু বুঝাই তোমাদের। তোমরা একটা মুড বাটন আছে, এই মুড বাটনটা পাইছো কিনা দেখো। মুড বাটন পাইছো? মুড, দেখো একটা, এই যে অনের সাথে, অন অন বাটনের সাথে মুড একটা বাটন আছে। মুড, অনের সাথে একটা মুড বাটন পাইছো? জি স্যার। আচ্ছা, মুড বাটনটারে 5 বার ক্লিক করবা। কয়বার ক্লিক করবা? 5 বার করো। 1 2 3 4 5, 5 বার ক্লিক করবা। 5 বার ক্লিক করার পরে স্ক্রিনে কি কি আসছে আমাকে একটু বলো তো। ফিক্স, সাইন, আরেকটা বলছে হলো নরমাল। নরমালের নিচে কত লেখা আছে বলো তো? 3। তাহলে 3 প্রেস করবা। 3 প্রেস করার পরে লেখা আছে নরমাল, এরপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে দেওয়া আছে 2। তোমরা শিফট দিয়া 2 দিবা, শিফট দিয়া 2। তাহলে আমি কি করলাম, আমি আবার একবার বলি। মুড বাটনটারে 5 বার প্রেস করলাম, 1 2 3 4 5। এরপরে হলো 3, তারপরে শিফট, তারপরে 2 করছি, গেল। আবার একবার বলি, নর্মাল মুড বাটনটারে 5 বার চিহ্ন, 1 2 3 4 5, 5 বার। এরপরে শিফট বাটন দিয়া 3 দিবা, সরি 2 দিবা। তাহলে আবার বলে নিয়ে খেয়াল করো, আর যাতে ভুল না হয়, শিফট বাটনটা 5 বার, 1 2 3 4 5, তারপরে 3, শিফট বাটন দিয়ে 2 দেওয়ার পরে তাহলে কি হবে? এখন আমি তাহলে এটা একটু লেখা দিলাম। মুড কয়বার? MODE, মুড 5 বার, 5 বার। তারপরে হলো কত? 3। তারপরে কি লিখবা? 3 বাটন প্রেস করে তারপরে দিবা শিফট, শিফট বাটন প্রেস করে তারপরে লিখবা 2, তারপরে কত লিখবা? 2 লিখবা। 2 লিখলে শেষ। এখন তুমি একটু এখন এটা ভাঙ কইরা দেখো তো আর কি পাওয়ার আসে কিনা, ক্যালকুলেটরে দেখো তো এখন আর পাওয়ার আসে কিনা। 0.08 ভাগ 12, এখন কইরা দেখো পাওয়ার আসে কিনা, না ভাঙা গেছে গা। সবাই একটু চেক করে দেখো এখন আর পাওয়ার ক্যালকুলেটর আসে কিনা। জি স্যার, আসে। পাওয়ার আসে না মান সরাসরি চলে আসে? স্যার, মান সরাসরি চলে আসে। হ্যাঁ, বাকিদের তোমাদেরও কি তাই আসছে? মান সরাসরি চলে আসছে? স্যার আমার আগে এই মোড দেওয়া ছিল। ও আচ্ছা, তোমার দেওয়া ছিল, তাহলে তো হয়েছে। তার মানে তুমি চাইলে মুডটা চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, এখন যদি কও মুডটারে তাহলে আগের পজিশনে কেমনে নিয়ে যাব, তাহলে 1 দিবা, এই 2 এর জায়গায় 1 দিবা, আগের মতো চলে আসবে। 1 2 3 4 5, তারপরে হলো 3, তারপরে শিফট, তারপরে 1। এখন আবার আগের মতো চলে গেছে। তুমি না নিলেও পারো, তোমার ইচ্ছা। তাহলে তুমি চাইলে মুড ভাঙায় নিতে পারো, না করতে পারো। তাহলে আমি একটা বিষয় বুঝাইলাম যে আজকে থেকে আমরা শিখলাম এরকম 5.3279 - 3, এরকম যদি ইনভার্স দিয়া কোনো পাওয়ারে মান আসে, সেটা ভাঙানোর পদ্ধতি 3টা, ম্যানুয়ালি 2টা ক্যালকুলেটরে। আর এছাড়া সাইন্টিফিকের ক্যালকুলেটরের মুডটাই চেঞ্জ করে নিতে পারি। এটা আমাদের যেভাবে ভাল লাগে করব। আচ্ছা, এই অঙ্কটার বাকিটুকু কি পারবা না তোমরা? জি জি স্যার। স্যার। যে এটা বাসায়, তাহলে এটা বাকিটুকু তোমরা বাসায় করবা। এখন আমরা সামনের দিকে যাই। পরের অঙ্ক হলো 6 নম্বর অঙ্ক। এটা অঙ্কটা স্টার দিয়ে রাখো, 6 নম্বর অঙ্কটা স্টার দিয়ে রাখো সবাই।